হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের যে ক্লাসটা এখন করব আমরা, আজকে আমাদের ডে 6 এসে পৌঁছেছি। একদিন দুদিন করে করে আজকে আমরা ডে 6 এসে পৌঁছেছি। কেমন? তো আজকে ডে 6-এ আমরা করব রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 6। অলরেডি 5টা রিপোর্ট রাইটিং আমরা করে নিয়েছি, সবগুলো কারেন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকের ওপরে। আজকেও একটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি। টপিকটা তোমরা যদিও আগে থেকে জানো, তোমাদের কাছে সারপ্রাইজ বলে কিছু নেই, আগে থেকেই দেওয়া আছে। জাস্ট আজকে আমরা ওর ডিটেলিংটা দেখব। কেমন? চলো, বাকি কথা পরে, যা হবে কথা পরে। আগে ক্লাস করে নিই, তারপর গল্প শুনবো। কি আছে গল্প? চলো। তা রিপোর্ট রাইটিং করার জন্য এখানে কোনো বেসিক ব্যাপারটা নেই, যে প্যাটার্নে হওয়া দরকার সেই প্যাটার্নটাই আমি লিখে রেখেছি তোমাদের। এবার এটা ছাড়া এটা কি কোনো ফিক্সড প্যাটার্ন? অনেকের প্রশ্ন মনের মধ্যে আসছে, দেখছি কমেন্ট বক্সে করছো। আমি বললাম এটাই ফিক্সড কোনো প্যাটার্ন নয়, আরও প্যাটার্ন আছে। তুমি যে স্যারের কাছে যেমনভাবে শিখেছো সেইভাবে লেখো, কোনো প্রবলেম নেই। সাবজেক্ট যে বডিটা থাকা দরকার, সেই বডিটা আমি তোমাদের প্রোভাইড করছি। জাস্ট বলতে পারলাম প্যাটার্ন যে যার মতো করে শিখেছো সে তার মতো করেই করো, না পারলে যেমন প্যাটার্ন আছে সেম রেখে দাও, কোনো প্রবলেম নেই। তাহলে কি বললাম, আজকে যে টপিকটা আছে সেটা কি নিয়ে? গাজা ওয়ার নিয়ে। গাজা ওয়ার ইম্প্যাক্টস ইন্ডিয়ান অয়েল প্রাইসেস অ্যান্ড ফরেন পলিসি। তাহলে গাজা ওয়ার যেটা চলছে, এই গাজা ওয়ারে আমাদের ইন্ডিয়ান অয়েল প্রাইসে কি এফেক্ট পড়েছে, আর আমাদের ফরেন পলিসিতেই বা কি এফেক্ট পড়েছে, বা আমাদের ফরেন পলিসিতে কি চেঞ্জেস এসেছে, এটা নিয়ে যদি তোমাকে রিপোর্ট লিখতে বলা হয় তাহলে তুমি কি লিখবে এটাই আমরা করেছি। কেমন? চলো, তো এটা টাইটেলে দিয়েছি আমরা গাজা ওয়ার ইম্প্যাক্টস ইন্ডিয়ান অয়েল প্রাইসেস। তাহলে এটা প্রভাব ফেলেছে কোথায়? ইন্ডিয়ান অয়েল প্রাইসে অ্যান্ড ফরেন পলিসিতে। তাহলে চলো, বাই স্টাফ রিপোর্টার XYG, কোনো প্লেসের নাম, কমা দিয়ে এক্সাম ডেট, যে এক্সাম যেটা তুমি এক্সাম দেবে সেই এক্সাম ডেট। নেক্সট, দ্য অনগোয়িং গাজা ওয়ার হ্যাজ লেড টু আ শার্প রাইজ ইন গ্লোবাল ক্রুড অয়েল প্রাইসেস। বলছে দ্য অনগোয়িং গাজা ওয়ার, তাহলে যে যুদ্ধ চলছে, যেটা কি বলছে, যেটা যুদ্ধ চলছে, তাহলে যে দ্য অনগোয়িং গাজা ওয়ার, এটা কি স্যার? এটা আমাদের সাবজেক্ট পোর্শনে আছে, তাই না? এটা সাবজেক্ট। এটা কি করেছে স্যার? হ্যাজ লেড, এটাকে চালিত করেছে, কোনটাকে? এটাকে বাড়িয়েছে বা লিড করেছে। এটা স্যার কি? আমাদের ভার্ব পোর্শন। লিড করেছে, কোনটাকে লিড করেছে? টু এ শার্প রাইজ, বৃদ্ধি করে দিয়েছে। কি বৃদ্ধি করেছে? শার্প রাইজ, বৃদ্ধি করেছে, লিড করেছে কোনটাকে? আর শার্প রাইজ, একটা বৃদ্ধিকে লিড করেছে। কিসের বৃদ্ধি বলো? ইন গ্লোবাল ক্রুড অয়েল প্রাইসেস। এটা গ্লোবালি, বিশ্বের পুরো দেশে, কি করে, পুরো সমগ্র বিশ্বে কি করেছে স্যার? অয়েল প্রাইসেসটাকে রেজ করে দিয়েছে। ডিরেক্টলি এবং সরাসরিভাবে কি করেছে স্যার? অ্যাফেক্টিং, প্রভাব ফেলেছে কোনটাকে? দ্য ইন্ডিয়ান ইকোনমি। এবং যদি দেখো তাহলে এটা কি করেছে স্যার? ইন্ডিয়ান ইকোনমিতেও এর একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। উইথ টেনশনস এসকেলেটিং ইন দ্য মিডল ইস্ট, অয়েল সাপ্লাই রুটস রিমেন আনসার্টেইন। যদি দেখি স্যার, রিমেইন আনসার্টেইন, এই যে রিমেইন আনসার্টেইন, এই রিমেইনটা স্যার কি? আমাদের ভার্ব পোর্শন, তাই না? কি পোর্শন স্যার? ভার্ব পোর্শন। তাহলে কি রিমেন, কি থেকে গেছে সেম? যদি দেখি তাহলে উইথ টেনশন এসকেলেটিং ইন দ্য মিডল ইস্ট, তাহলে মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যে যদি দেখি তাহলে কি দেখব? উইথ টেনশন এসকেলেটিং করা মানে এসকেলেটার দেখেছি যেটা চলমান সিঁড়ি, সেখান থেকে এসেছে কি? এসকেলেটিং। তাহলে উইথ টেনশন, এই যে একটা যুদ্ধ পরিস্থিতি, তার সাথে কি করেছে স্যার? এসকেলেটিং, এটা আরও বাড়িয়েছে। কোথায়? ইন দ্য মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যে। কোথায়? মধ্যপ্রাচ্যে। কি বাড়িয়েছে? অয়েল সাপ্লাই রুটস। এই তাহলে এইটা হচ্ছে আমাদের, এখান থেকে এই পোর্শনটুকু যদি দেখি আমরা, এখান থেকে এইটুকুটা, এটা স্যার আমাদের একটা ফ্রেজ। এই ফ্রেজগুলোই আমাদের অনেকে কনফিউজ করে, তাই না? হচ্ছে উইথ টেনশন এসকেলেটিং ইন দ্য মিডল ইস্ট, হচ্ছে কি করেছে? হচ্ছে উইথ টেনশন এসকেলেটিং, যেটা বৃদ্ধি, আরও টেনশনটাকে বাড়িয়েছে। কোথায়? মধ্যপ্রাচ্যে। কিসের টেনশন বাড়িয়েছে? অন অয়েল সাপ্লাই রুটস। তাহলে অয়েল সাপ্লাই রুটস যেটা ছিল সেটা কি করেছে? রিমেইন আনসার্টেন, এটা অনিশ্চয়তায় পড়েছে।
যেটাতে তেলটা দিয়ে যেই রুট দিয়ে যাতায়াত করতো সে রুটটা একটা আনসার্টেনিটির মধ্যে গেছে, তাই না? তাহলে দ্য অয়েল সাপ্লাই রুট, এটা কি স্যার ভার্বে, তাহলে দ্য অয়েল সাপ্লাই রুটস রিমেইন আনসার্টেন। অয়েল সাপ্লাই রুটস দেখো প্লুরালে আছে, এই জন্য ভার্বটাকে কী করছি, রিমেইনে করেছি। অয়েল সাপ্লাই রুট রিমেইন আনসার্টেন, অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ইন্ডিয়া, ভারতবর্ষ, এটা কি স্যার একটা সাবজেক্ট হুইচ ইম্পোর্টস নিয়ারলি 85% অফ ইটস ক্রুড অয়েল। তাহলে হুইচ এটা আর একটা স্যার কি রিলেটিভ প্রোনাউন, কি স্যার এটা একটা রিলেটিভ প্রোনাউন। এই হুইচটা কাকে ইন্ডিকেট করছে স্যার, ইন্ডিকেট করছে ইন্ডিয়াকে, যাকে ইন্ডিয়া নিয়েই বলছে। তাহলে ইন্ডিয়া কমা ইন্ডিয়া নিয়ে বলছে হুইচ, তাহলে এটা এখানে সাবজেক্টে কাজ করছে। কোন ভার্বটা স্যার, এই যে ইম্পোর্টস, যেটা কি করছে স্যার, ইম্পোর্ট করছে, কি করছে, ইম্পোর্ট করছে। তাহলে স্যার এটা কি আমাদের, এটা স্যার আমাদের ভার্ব, এটা কি আমাদের স্যার ভার্ব, তাই না? যেটা কি করছে, ইম্পোর্টস করছে, কি করে, ইম্পোর্ট করে কত পার্সেন্ট, নিয়ারলি 85% অফ ইটস ক্রুড অয়েল। তার যে ক্রুড অয়েল অপরিশোধিত, ক্রুড অয়েল মানে হচ্ছে অপরিশোধিত যে তেল, যে অপরিশোধিত তেল রয়েছে তার তার এই ক্রুড অয়েল যতটা রয়েছে তার 85%, তাহলে নিয়ারলি কাছাকাছি প্রায় 85% মানে 85% কি করছে, অপরিশোধিত তেলের বেশির 85%টাই সে কী করে, সে কী করে, ইম্পোর্ট করে। কি করে, ইম্পোর্ট করে মানে অন্য দেশ থেকে নিয়ে আসে, ইম্পোর্ট করা মানে অন্য দেশ থেকে নিয়ে আসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে ইন্ডিয়া হুইচ ইম্পোর্টস, যেটা কি করে, ইম্পোর্ট করে, ঠিক তেমনভাবে আবার ইন্ডিয়াকে নিয়ে বলছে। এখানে সাবজেক্ট সেম থেকে গেল, এখানে ভার্ব ছিল আর একটা ভার্ব বলছে ইজ উইটনেসিং। তাহলে ভারতবর্ষ এখন কি করছে, কি করছে, প্রত্যক্ষদর্শী হচ্ছে বা ফেস করছে। ইজ উইটনেসিং মানে এক্সপেরিয়েন্সিং, মানে বর্তমানে সে মুখোমুখি হচ্ছে, কি বলছে, বর্তমানে মুখোমুখি হচ্ছে। তাহলে স্যার এটাও একটা কি পোর্শন স্যার, আমাদের ভার্ব পোর্শন। তাহলে ইন্ডিয়াকে নিয়েই বললাম যে ইম্পোর্ট করে এত পার্সেন্ট এবং সে মুখোমুখি হচ্ছে কিসের, প্রাইস হাইক, হাইক মানে বৃদ্ধি, প্রাইস হাইক, হাইক মানে স্যার বৃদ্ধি, হাইক মানে কি, হাইক মানে স্যার কি বলো, হাইক মানে স্যার বৃদ্ধি, হাইক মানে কি বৃদ্ধি। তাহলে মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধির সম্মুখীন হচ্ছে, কি উইটনেস করছে, ইজ উইটনেসিং, উইটনেসিং হোয়াট, প্রাইস হাইকস, প্রাইস হাইকস। তাহলে এটা স্যার কি, এটা অবজেক্ট, বোঝা গেল, কি করছে স্যার, প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি হচ্ছে। কিসে মূল্য বৃদ্ধি হচ্ছে, ইন পেট্রোল, ইন পেট্রোল, পেট্রোলে, অ্যান্ড ডিজেল এবং ডিজেলে। সেটা কোথায় হচ্ছে, কিসে হচ্ছে তো দেখলাম, তাই না, বৃদ্ধি হচ্ছে কিসে হচ্ছে, ইন পেট্রোল অ্যান্ড ডিজেল। কোথায় হচ্ছে, অ্যাক্রস মেজর সিটিজ, কোথায় হচ্ছে, অ্যাক্রস মেজর সিটি। এটা কি ডিনোট করছে স্যার, প্লেসকে, আর প্লেসকে পরেই বসে, অবজেক্টের পরেই বসে, তাই না? তাহলে অবজেক্টের পরেই বসিয়েছি আমরা, গেছে। তাহলে কি বললাম, ইজ উইটনেসিং, ইন্ডিয়া ইজ উইটনেসিং প্রাইস হাইকস, মূল্য বৃদ্ধি সম্মুখীন হচ্ছে, কোথায়, ইন পেট্রোল অ্যান্ড ডিজেল। কোথায় হচ্ছে, অ্যাক্রস মেজর প্লেসেস, অ্যাক্রস মেজর প্লেসেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। ওকে, চলো। তাহলে এক্সপার্টস ওয়ার্ন দ্যাট, এক্সপার্টস যারা রয়েছে, এই যে এক্সপার্টস, এটা কি স্যার, এটা আমাদের সাবজেক্ট পোর্শন, ওয়ার্ন করেছে স্যার, কি করেছে, ওয়ার্ন করেছে, ভার্ব পোর্শন। তাহলে এক্সপার্টস ওয়ার্নিং করেছে, ওয়ার্নিং দিয়েছে, তাই না, দ্যাট কন্টিনিউড কনফ্লিক্ট কুড ইনক্রিজ। তাহলে এই যে চলমান, কন্টিনিউড কনফ্লিক্ট মানে এই যে চলমান বিবাদ, মানে যেটা এখন কি করছে, চলছে, কন্টিনিউড কনফ্লিক্ট মানে চলমান বিবাদ, কন্টিনিউড কনফ্লিক্ট কি করছে, চলমান বিবাদ, কুড ইনক্রিজ, এটা কি করতে পারে, বাড়াতে পারে, কি করতে পারে, বাড়াতে পারে। তাহলে কুড ইনক্রিজ, তাহলে কি কুডটা কি বলো, কুডাল স্যার মোডালস, কুডটা কি স্যার মোডালস, আর ক্যান কুড মে মাইট এগুলো স্যার যদি মোডালস হয় তাহলে মোডালের সাথে ভার্বের কোন ফর্ম বসে, কি বসে বলো, কি বসে, V1 ফর্ম বসে। তাহলে কুড ইনক্রিজ স্যার এটা কি আমাদের ভার্ব, কি পোর্শন স্যার, ভার্ব পোর্শন। তাহলে কি বলছে, এক্সপার্টস ওয়ার্নিং দিয়েছিল আমাদের কি, যে তাহলে এটা কি স্যার কনজাংশন, এটা কি স্যার কনজাংশন। তাহলে স্যার লিঙ্কার, দ্যাটটা কি স্যার লিঙ্কার, তাহলে পোর্শন করছে এক্সপার্টস ওয়ার্ন। তাহলে এটা কি করেছে, এটা স্যার আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটা আমাদের স্যার ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট কন্টিনিউড কনফ্লিক্ট কুড ইনক্রিজ ইনফ্লেশন, এটা কি ক্লজ আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই যে এটা কনজাংশন হচ্ছে কন্টিনিউড কনফ্লিক্ট, কি করছে, কন্টিনিউড কনফ্লিক্ট, এটা স্যার আমাদের সাবজেক্ট পোর্শন, কি পোর্শন বলো স্যার, এটা আমাদের সাবজেক্ট পোর্শন, তাই না, সাবজেক্ট পোর্শন হচ্ছে কুড ইনক্রিজ, এই কন্টিনিউড কনফ্লিক্ট কি করবে, বাড়াতে পারে,
কি বাড়াতে পারে বলো, কি বাড়াচ্ছে? ইনফ্লেশন অ্যান্ড পুট প্রেসার অন দ্য ইন্ডিয়ান রুপি। বুঝছে কি করবে, কি করবে বলো? এটা বাড়াতে পারে কি স্যার? ইনফ্লেশন। ইনফ্লেশন মানে পুরোটাই বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে ইনফ্লেশন বলে। ওভারঅল দ্রব্যমূল্য বৃদ্ধিটা কি বলে স্যার? ইনফ্লেশন। অ্যান্ড এবং সেটা কি করবে? পুট প্রেসার, একটা প্রেসার দেবে, চাপ সৃষ্টি করবে কিসে? অন দ্য ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান রুপিতে। তার মানে কি প্রেসার করতে পারে? যদি ইনফ্লেশন রেট বেড়ে যায়, ইনফ্লেশন রেট যদি ইন্ডিয়ায় বেড়ে যায়, তাহলে ইন্ডিয়ার কারেন্সির ভ্যালু কি হয়ে যায় স্যার? অ্যাজ কম্পেয়ার টু ইউএস ডলার এটা কমে যেতে পারে। তাহলে এটা একটা কি হতে পারে স্যার? এটা একটা প্রেসার দিতে পারে। এটা একটা কি হতে পারে? এটা একটা প্রেসার দিতে হতে পারে। বলতে পারলাম? ট্রান্সপোর্ট অ্যান্ড প্রোডাকশন কস্ট আর অলসো এক্সপেক্টেড টু রাইজ। তাহলে এই যে ট্রান্সপোর্ট অ্যান্ড প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড প্রোডাকশন কস্ট, এই যে ট্রান্সপোর্ট অ্যান্ড প্রোডাকশন কস্ট, এটা কি স্যার? এই পুরোটা ট্রান্সপোর্ট অ্যান্ড প্রোডাকশন কস্ট, এটা স্যার কি আমাদের সাবজেক্ট পোর্শন। আর অলসো এটাও কি হবে, কি হবে বলো? আর অলসো এক্সপেক্টেড, এটা কি করা হচ্ছে স্যার? এটা আমাদের হচ্ছে যে এই ভার্ব পোর্শন। এটাও আশা করা যাচ্ছে কি টু রাইজ, এতেও কি হবে স্যার? বৃদ্ধি, টু রাইজ। এটা কি স্যার? V1 প্লাস সরি 2 প্লাস V1, তাই না? কি দেখছি এটা স্যার? 2 প্লাস V1, এটাকে আমরা বলি ইনফিনিটিভ, তাই না? ইনফিনিটিভ। আর এই ইনফিনিটিভ কিসের মতো কাজ করে? নাউনের মতো, নাউনের মতো, নাউনের মতো কাজ করে, তাই না? কিসের মতো কাজ করে স্যার? নাউনের মতো কাজ করে। তাহলে এই যে এক্সপেক্টেড টু কি হবে? কি আশা করা হচ্ছে? টু রাইজ, বৃদ্ধি আশা করা হচ্ছে। ইম্প্যাক্টিং দ্য কমন পিপল, কি করবে? কস্ট আর অলসো এক্সপেক্টেড, এই যে কস্টটা কি করবে? অলসো এক্সপেক্টেড, আশা করা হচ্ছে। আর এক্সপেক্টেড আশা করা হচ্ছে কি হবে? বৃদ্ধি হবে। আর কি করবে? ইম্প্যাক্টিং, প্রভাব ফেলবে। কি করবে? প্রভাব ফেলবে। কিসে, কিসে প্রভাব ফেলবে? দ্য কমন পিপল, টু দ্য কমন পিপল, সাধারণ মানুষের উপর তার একটা প্রভাব পড়বে। সাধারণ মানুষের উপর কি পড়বে? তার প্রভাব পড়বে। তাহলে ইম্প্যাক্টিং দ্য কমন পিপল, সাধারণ মানুষকে প্রভাবিত করবে। ইম্প্যাক্টিং দ্য কমন পিপল মানে সাধারণ মানুষকে কি করবে? প্রভাবিত করবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখা যাক। বলছে অন দ্য ডিপ্লোম্যাটিক ফ্রন্ট, যদি কূটনৈতিক দিক থেকে দেখা যায়, কি বললাম? অন দ্য ডিপ্লোম্যাটিক ফ্রন্ট, যদি ডিপ্লোম্যাটিক মানে আমরা কি দেখলাম? এই যে আমরা যদি দেখি আমাদের কোশ্চেনে কি ছিল, আমাদের কোশ্চেনে কি ছিল বলো একবার দেখো। আমাদের কোশ্চেনে ছিল স্যার কি যে গাঁজা ওয়ার ইম্প্যাক্টস ইন্ডিয়ান অয়েল প্রাইস, ইন্ডিয়ান অয়েল প্রাইসে কি প্রভাব পড়েছে আর ফরেন পলিসিতে কি প্রভাব পড়েছে। আমরা ইন্ট্রোডাকশন পোর্শন দিলাম। এইটা প্রথমটাতে যদি প্রথম প্যারাটা দেখি, ফার্স্ট প্যারাটা কি দিচ্ছে স্যার? ইন্ট্রোডাকশন পোর্শন। নেক্সট পোর্শনে কি হচ্ছে স্যার? বডি পার্ট, যেটা রিপোর্টের আসল পার্ট কোনটা? বডি পার্ট। তাহলে এই বডি পার্টের প্রথমে কি দিলাম যে যদি এটা দেখি তাহলে এক্সপার্টরা বলেছে যে এটা তো একটা কি হবে? আমাদের ইনফ্লেশন দেখা দিতে পারে, দ্রব্যমূল্য বৃদ্ধি হতে পারে, সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে। প্রথম প্যারায় বললাম। সেকেন্ড প্যারায় কি বললাম? প্যারা চেঞ্জ না করেও করা যেতে পারতো, কিন্তু প্যারা চেঞ্জ করলাম ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং, যাতে করে তুমি কনফিউজড না হয়ে যাও, তুমি তোমার চিন্তা ভাবনাকে সেগ্রেগেট করে নিতে পারো, তুমি আলাদা করে নিতে পারো যে আমি এইভাবে ভাবতে পারি। প্রথমে ইন্ট্রোডাকশন দিলাম, তারপরে প্রাইস হাইকের কথা বললাম, তারপরে আমি কি কথা বলবো? ডিপ্লোম্যাসি বা ফরেন পলিসিতে কি চেঞ্জেস আসছে সেটা আমি দেবো। তারপরে থার্ড পোর্শনে কি দেবো আমরা স্যার? থার্ড পোর্শনে আমরা চলে যাব যে আমাদের দেবো যে ওই বডি পার্টে যে আমাদের এইসব নিয়ে আমাদের মন্ত্রী আমরা যারা অফিসিয়ালস রয়েছে তারা কি বলেছেন। আর তারপরে একেবারে শেষ পোর্শন যেটা থাকে মানে বডি পার্টের পরে যেটা আমরা দিই কনক্লুশন পোর্শন, সেই কনক্লুশন নিয়ে আমরা কি দেব যে একটা পজিটিভ ইম্প্যাক্ট কি হতে পারে, তার সাজেস্টিভ কি ভিউ পয়েন্ট হতে পারে সেটা আমরা দেব। তাহলে কি বলছে? অন দ্য ডিপ্লোম্যাটিক ফ্রন্ট, যদি ডিপ্লোম্যাটিক ফ্রন্টে দেখা যায় তাহলে কি করছে? তাহলে কি হচ্ছে? বলছে ইন্ডিয়া ইজ টেকিং আ ব্যালান্সড স্টেট। তাহলে ইন্ডিয়া কি করছে? ইন্ডিয়া যদি দেখি তাহলে ভারত সাবজেক্ট, তাহলে ইজ টেকিং নিচ্ছে, ইন্ডিয়া পদক্ষেপ নিচ্ছে কিসে? আর ব্যালান্স স্ট্যান্ডস মানে নিজের স্ট্যান্ডস মানে নিজের জায়গা, নিজের জায়গা করে নিচ্ছে। স্ট্যান্ডস মানে কি বলতে পারি? নিজের পজিশন কি করে নিচ্ছে? নিজের জায়গা, নিজের পজিশন করে নিচ্ছে। কি? ব্যালান্সড, কোনো দিকে না পজিটিভ না নেগেটিভ,
নিউট্রাল পজিশনে থাকছে, ব্যালেন্স, যেখানে যেমনভাবে করা দরকার ঠিক তেমনভাবেই করছে। তাহলে ইজ টেকিং কি করছে, আ ব্যালান্সড স্টেট, ব্যালেন্স স্ট্যান্ডস, তাহলে কি করছে, সে নিউট্রাল একটা ব্যালেন্স সমতা সে বজায় রাখছে। কোথায়, তাহলে ইজ টেকিং স্যার কি ভার্ব পোর্শন, কি করছে অবজেক্ট পোর্শন। দ্য গভর্নমেন্ট হ্যাজ কল্ড ফর পিস অ্যান্ড আর্জড বোথ ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন টু রিজিউম ডায়ালগ। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ কল্ড, তাহলে দ্য গভর্নমেন্ট কি স্যার, দ্য গভর্নমেন্ট হচ্ছে এখানে আমাদেরকে ডুয়ার, দ্য গভর্নমেন্ট কি স্যার আমাদের ডুয়ার, তাহলে স্যার দ্য গভর্নমেন্ট কি স্যার সাবজেক্ট, হ্যাজ কল্ড, হ্যাজ কল্ড, হ্যাজ কল্ড, তাই না। তাহলে কি করেছে স্যার, এটা আমাদের ভার্ব পোর্শন, কি পোর্শন, ভার্ব পোর্শন, কি করেছে তাদেরকে ডেকেছে, কাকে কাকে ডেকেছে বলো, কিসের জন্য ডেকেছে, ফর পিস, ফর পিস অ্যান্ড আর্জড, এবং তাদের কাছে রিকোয়েস্ট করেছে। আর্জিং করা মানে রিকোয়েস্ট করা বা বলা, কি বলেছে, কাকে বলেছে, বোথ ইসরায়েল অ্যান্ড, ইসরায়েল এবং প্যালেস্টাইন দুজনকেই বলেছে কি করতে, টু রিজিউম ডায়ালগ, টু রিজিউম ডায়ালগ, তাহলে তারা তাদের ডায়ালগ মানে কথোপকথনটা যাতে তারা আবার পুনরায় চালাতে পারে, পুনরায় যেন চালায় তাদের কথোপকথন, তাদের মধ্যেকার যে ডিসকাশন সেটা যেন তারা কন্টিনিউ করে, সেটার জন্য ইন্ডিয়া কি করেছে, তাদেরকে পিস মেকিংয়ের জন্য, পিস এস্টাবলিশমেন্টের জন্য তাদেরকে আর্জ করেছে, কি করেছে আর্জ করেছে, এবং তাদেরকে ইনভাইটও করেছে যে তোমরা সেটা নিয়ে করতে পারো, তাই না। চলো, মেইনটেইনিং স্ট্রং টাইজ উইথ বোথ সাইডস, এই যে এই পোর্শনটা কি স্যার, এই পোর্শনটা হচ্ছে স্যার আমাদের ফ্রেজ পোর্শন। তাহলে কি মেইনটেইনিং স্ট্রং টাইজ, টাইজ মানে বন্ড, তাহলে মেইনটেইনিং স্ট্রং টাইজ উইথ বোথ সাইড, তাহলে দুজনের সাথেই প্যালেস্টাইন ইসরায়েল দুজনের সাথেই একটা বন্ড এস্টাবলিশ করে, স্ট্রং টাইজ এস্টাবলিশ করে ইন্ডিয়া কি করেছে, ইন্ডিয়া কি করেছে, তাহলে ইন্ডিয়া দেখো এই যে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া ইজ অলসো এনগেজিং, এই যে অলসো, ইজ অলসো এনগেজিং, অলসোটা অ্যাডভার্ব, তাহলে ইজ অলসো এনগেজিং এটা ভার্ব পোর্শন। তাহলে ইন্ডিয়া কি করেছে, এনগেজ করেছে, কোথায় এনগেজ করছে, কোথায় এনগেজ করছে, উইথ ইন্টারন্যাশনাল পার্টনার্স, উইথ ইন্টারন্যাশনাল পার্টনার্স, যারা আন্তর্জাতিক পার্টনার রয়েছে তাদের সাথে এনগেজমেন্ট রেখেছে, তাদের সাথে কথাটাকে অনগোয়িং রেখেছে, তাদের সাথে কথাবার্তা চালাচ্ছে, কি ব্যাপারে, যে ইসরায়েল এবং প্যালেস্টাইন যেন একটা পিস মেকিং কনভারসেশন বা পিস মেকিং ডায়ালগ তারা ক্যারি অন করে, তারা যেন আবার রিজিউম করে, যেটা পোস্টপন করে দেওয়ার ফলে তাদের যুদ্ধটা লেগেছে, তারা যেন কথাবার্তার মাধ্যমে সেটাকে মিটিয়ে নিতে পারে। টু এনসিওর, কি নিশ্চিত করতে, টু এনসিওর, টু এনসিওর মানে নিশ্চিত করতে, এনার্জি সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, তাহলে কি হচ্ছে যে আমাদের যে শক্তির দিক থেকে যে সিকিউরিটিটা দরকার, অ্যান্ড রিজিওনাল স্টেবিলিটি, এবং রিজিওনাল স্টেবিলিটি আমাদের যে এলাকা ভিত্তিক রিজিয়ন ওয়াইজ যে স্টেবিলিটি, আর একটা সমতা বজায় থাকবে, যেখানে স্টেবিলিটি থাকবে, স্ট্রংনেস থাকবে, বন্ডটা স্ট্রং থাকবে, সেটাকে নিশ্চিত করার জন্য তাহলে কি হচ্ছে, টু এনসিওর, এই নিশ্চিত করতে কি এনার্জি সিকিউরিটি, যাতে এনার্জি সিকিউরিটি সবার দিকে সাপ্লাই ঠিক থাকে, পেট্রোলিয়াম বা ডিজেল ইঞ্জিন থাকে, তাহলে কি হচ্ছে আমাদের যে কনভেনশনাল, আমাদের যে কনভেনশনাল যে এনার্জি সোর্স সেটা স্যার আমাদের সাপ্লাই যদি কমে যায় তাহলে এটা কি করতে পারে, রিজন ওয়াইজ, রিজন ওয়াইজ কী হতে পারে, আনস্টেবিলিটি হতে পারে, সেই জন্য সেই রিজন সেটাকে ইনশিওর করার জন্য, রিজিয়ন ওয়াইজ স্টেবিলিটিটাকে স্ট্রং করার জন্য ইন্ডিয়া কি করেছে, ইন্ডিয়া একটা এনগেজিং, একটা এজগেজের মধ্যে, একটা কনভারসেশনের মধ্যে আছে, কথা কার সাথে, উইথ ইন্টারন্যাশনাল পার্টনার, যারা আন্তর্জাতিক যারা পার্টনার তাদের সাথে কী করেছে, একটা তারা বন্ডিংয়ের মধ্যে রেখেছে। দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইজ মনিটরিং, তাহলে এই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটা কি স্যার সাবজেক্টের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে, কি করছে, ইজ মনিটরিং লক্ষ্য রাখছে, কি করছে লক্ষ্য রাখছে, ভার্ব পোর্শন। দ্য সিচুয়েশন কিসের উপর লক্ষ্য রাখছে, দ্য সিচুয়েশন মনিটর করছে কোনটাকে স্যার, সিচুয়েশনটাকে, পরিস্থিতিটাকে, অবজেক্ট পোর্শন। ক্লোজলি কিভাবে করছে স্যার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার কেমনভাবে করছে, খুব কাছাকাছি। অ্যান্ড ওয়ার্কিং উইথ অয়েল প্রডিউসিং নেশনস, এবং কাজ করছে কাদের সাথে, এবং কার সাথে কাজ করছে বলো, কাদের সাথে কাজ করছে, উইথ অয়েল প্রডিউসিং নেশনস।
যাদের সাথে যারা তেল উৎপাদন করছে তাদের সাথে তারা কাজ করছে কারা, এক্সটার্নাল মিনিস্টার অ্যাফেয়ার্স, যে যারা অন্য কোনো দেশ যারা তেল উৎপাদন করছে তাদের সাথে তাদের বন্ডিংটা ঠিক তাদের উপরে কাজ করছে, তাদের সাথে কী করে কাজ করা যায়। তাহলে ইজ মনিটরিং, তাহলে লক্ষ্য রাখছে, অ্যান্ড ওয়ার্কিং, তাহলে ইজ ওয়ার্কিংটা সেম জিনিস, তাহলে কি করছে ওয়ার্কিং, কার সাথে কাজ করছে স্যার এটা ভার্ব পোর্শন, কার সাথে কাজ করছে বলো উইথ অয়েল প্রডিউসিং নেশন, যারা তেল উৎপাদন করছে, টু সিকিউর কি করার জন্য করছে, টু সিকিউর নিশ্চিত করতে, কি করছে টু সিকিউর নিশ্চিত করতে, আগেরটা কি দেখেছিলাম টু এনসিওর নিশ্চিত করতে, এখানে কি বললাম টু সিকিউর, টু নিশ্চিত করে নিতে, কি স্টেডি সাপ্লাইজ, স্টেডি সাপ্লাইজ মানে কন্টিনিউয়াস, স্টেডি সাপ্লাইজ মানে কন্টিনিউয়াস উইদাউট এনি স্টপেজ, উইদাউট এনি অ্যাবারেশন, উইদাউট এনি রেস্ট্রেইন, কোনো সমস্যা ছাড়াই যাতে সাপ্লাইটা কি থাকে কন্টিনিউয়াস থাকে, তাই না। মিনহোয়াইল এর মাঝেই কি হচ্ছে, এর সাথে সাথে কি করছে সিটিজেন্স আর আর্জড, সিটিজেন্সকে কি করা হয়েছে বলা হয়েছে, ভার্ব, যারা নাগরিক তাদেরকে কি বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে সিটিজেনকে বলা হয়েছে, কি বলা হয়েছে টু ইউজ ফুয়েল ওয়াইজলি, তা যাতে তারা জ্বালানিটাকে ওয়াইজলি ইউজ করে, মানে মিস ইউজ না করে, ওয়াইজলি ইউজ করা মানে ইউজ করব কিন্তু মিস ইউজ যাতে না হয়ে যায়, তাহলে টু ইউজ কি মানে নিশ্চিত করতে, ব্যবহারটা কি হবে ফুয়েল ওয়াইজলি, খুব বিচক্ষণতার সাথে মিতব্যয়িতার সাথে ইউজ করব, মিস ইউজ করব না, অ্যান্ড এক্সপেক্ট টেম্পোরারি ডিসরাপশনস ইন প্রাইসিং, এবং যাতে করে কি হচ্ছে যদি আমরা দেখি তাহলে যদি মাঝখানে এই প্রাইসিং যেটা রয়েছে তাহলে আমরা আশা করছি যে টেম্পোরারি সাময়িকভাবে একটা সমস্যা দিতে পারে, কোথায় প্রাইসিংয়ে কমা বাড়া করতে পারে টেম্পোরারিলি, কিন্তু এটা নিয়ে প্যানিক হওয়ার কিচ্ছু নেই। ওকে চলো নেক্সট দেখো, বলছে এবারে কিসে আসবো স্যার, আমরা দেখলাম যে যদি দেখি তাহলে আমরা তিনটে প্যারা করেছি, বডিটাকে তিনটে প্যারায় করেছি, অনেকের কনফিউশন হচ্ছে এই কমেন্টে লিখেছো আগের রিপোর্টগুলোতে, প্রথমে দিলাম ইন্ট্রোডাকশন পোর্শন, তারপরে দিলাম স্যার তিনটে প্যারা আছে দেখবে, কি তিনটে প্যারাতে দিলাম কি যে অয়েল প্রাইসিংয়ে কি হলো, তারপরে কি হলো আমাদের ডিপ্লোম্যাসিতে কি হলো, তারপরে অফিসিয়ালস কি স্টেপ নিয়েছে, অফিসিয়ালসরা কি স্টেপ নিয়েছে। এই তিনটে প্যারাকে তিন ভাবে একসাথেও করা যায়, একটা প্যারাতেও রাখা যায়, ম্যাক্সিমাম তিনটে প্যারা করা যায়, সবচেয়ে কম একটা প্যারা করা যায়, বডি পার্টটাকে, আমি কি বললাম বডি পার্টটাকে। ওকে তাহলে যদি দেখি স্যার তাহলে কি দেখবো আমাদের ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে কি স্যার বডি পার্ট, তারপর হচ্ছে কি স্যার কনক্লুশন। ইন্ট্রোডাকশনের জন্য একটা প্যারা, এখানে কি স্যার 1 থেকে 3টে প্যারা, 1 থেকে 3টে প্যারা, একটা প্যারা করতে পারি, 3টেও প্যারা করতে পারি, বলতে পারলাম ম্যাক্সিমাম 3টে প্যারা করা যায়, 4টা করা যায় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু করব না, 3টে প্যারায় রাখবো। আচ্ছা নেক্সট হচ্ছে কনক্লুশনে একটা প্যারা রাখবো, কি রাখবো স্যার 1 প্যারা। গেছে ব্যাপারটা দেখো, মানে এটা ডাউট হচ্ছিল অনেকের, তাহলে ইন্ট্রোডাকশনে একটা প্যারা, বডি পার্টে 3টে প্যারা, আর কনক্লুশনে একটা প্যারা। গেছে, এবার যারা ক্লার্কশিপ দেবে তাদেরকে ছোট করতে হবে, 3টে প্যারা করা দরকার নেই, একটা দেবে বা 2টো দেবে, বোঝানো কনসেপ্টটাকে, ওটাকে শুধু কনসেপ্টটাকে তোমাদের 3টে প্যারা কেন করেছি আমি, যাতে তোমাদের যখন তোমরা পড়বে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যেন ঠিক থাকে, যে প্রথমে অয়েল প্রাইসিং, তারপরে ডিপ্লোম্যাসি, তারপরে সরকার অফিসিয়ালসরা কি বললো সেটা বললাম, তারপরে কনক্লুশনে কি বলছি দেখতেই পাবে। বলছি দ্য কনফ্লিক্ট হাইলাইটস হাউ ইন্টারন্যাশনাল ইভেন্টস ক্যান এফেক্ট ডোমেস্টিক ম্যাটার্স। বলছি দ্য গাজা কনফ্লিক্ট হাইলাইটস কি করছে, এই যে গাজা কনফ্লিক্ট এটা কি স্যার সাবজেক্ট, হাইলাইট করছে, কি করছে হাইলাইট করছে, তাই না, কি করছে যে হাউ ইন্টারন্যাশনাল ইভেন্টস কি করে আন্তর্জাতিক ঘটনাগুলি ক্যান এফেক্ট ডোমেস্টিক ম্যাটার্স, কি করে আন্তর্জাতিক সমস্যাগুলো বা আন্তর্জাতিক ঘটনাগুলো কি করতে পারে ক্যান এফেক্ট, কি করতে পারে ক্যান এফেক্ট, কি করতে পারে ক্যান এফেক্ট স্যার আমাদের প্রভাব ফেলতে পারে কিসে অন ডোমেস্টিক ম্যাটার্স, আমাদের যে ডোমেস্টিক ম্যাটারগুলো যে রয়েছে, ঘরোয়া যে ব্যাপারগুলো রয়েছে তাদেরকে কীভাবে প্রভাবিত করতে পারে। তাহলে এই যে গাজা কনফ্লিক্টস এটা কি স্যার, এটা আমাদের সাবজেক্ট, ঠিক তেমনভাবে ইন্টারন্যাশনাল ইভেন্টস স্যার এটা আমাদের এই ভার্বের সাবজেক্ট। ঠিক আছে,
তাহলে কিভাবে ইন্টারন্যাশনাল ইভেন্টস এফেক্ট করতে পারে কাকে? ডোমেস্টিক ম্যাটারগুলোকে, আন্তর্জাতিক ব্যাপারগুলো কি করে ঘরোয়া ব্যাপারকে প্রভাবিত করতে পারে বা দেশীয় ব্যাপারগুলোকে প্রভাবিত করতে পারে। কারণ ওইখানে যুদ্ধ হচ্ছে, তারা অয়েল প্রাইসিং বাড়ছে, ইনফ্লেশন দেখা যাচ্ছে, মানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এটা দেখাতে চাইছে। বলছে স্পেশালি ইন এ গ্লোবালাইজড ইকোনমি, যদি কোনো ইকোনমি যদি সেটা গ্লোবালাইজড হয়ে যায়, ইন্ডিয়ান ইকোনমি এখন কি গ্লোবালাইজড হয়ে গেছে ইন দ্যাট সেন্স অনেক ফরেন কোম্পানিজ ইন্ডিয়াতে তাদের এস্টাবলিশমেন্ট করেছে, অনেক ইন্ডিয়ান কোম্পানি ফরেনে গিয়ে তাদের এস্টাবলিশমেন্ট করেছে। তাহলে আমাদের ইন্ডিয়া এখন আর ডোমেস্টিক ইকোনমিতে নেই, তারা কি হয়ে গেছে স্যার? গ্লোবালাইজড হয়ে গেছে। তাহলে স্পেশালি ইন এ গ্লোবালাইজড ইকোনমি, তাহলে বিশেষ করে যে ইকোনমিগুলো গ্লোবালাইজড, যারা ডোমেস্টিক বিদেশের সাথে কোনো সম্পর্কই নেই, সেখানে তাদের কোনো দরকারই নেই, বলতে পারলাম, সেখানে তারা নিজের মতো থাকবে, তাদের সেটাকে এফেক্ট পড়তে পারে না। India's responses in balancing its energy needs and foreign relations will be crucial in the coming weeks. বলছে ইন্ডিয়ার রেসপন্স কি হবে? এটা কি স্যার? আমাদের ভার্ব। বলছে ইন্ডিয়ার রেসপন্স সেটা কি হবে? ইন ব্যালেন্সিং ইটস এনার্জি নিডস, তাহলে কি করে তার যে এনার্জি নিড যেটা থাকবে সেটাকে সে কি করে ব্যালেন্স করবে, অ্যান্ড ফরেন রিলেশন কি করে বৈদেশিক যে সম্পর্ক, ফরেন রিলেশন কি করে বৈদেশিক সম্পর্কে সে কি করবে, সেটাই কি করবে? উইল বি ক্রুশিয়াল, সেটাই কি হবে? খুব একটা ভাইটাল হয়ে যাবে, খুব একটা ক্রুশিয়াল মানে ইম্পর্ট্যান্ট, ক্রুশিয়াল মানে ভাইটাল। কখন হবে সেটা? ইন দ্য কামিং উইক, যে আগামী কয়েক সপ্তাহে যদি এই সরকার কিভাবে তার এনার্জি নিডসটাকে কি করে ব্যালেন্স করবে, কি করে ফরেন পলিসিটাকে ব্যালেন্স করবে, সেটাই ডিপেন্ড করবে ইন্ডিয়ান গ্লোবাল ইকোনমিতে ইন্ডিয়ার এফেক্টটা কতটা, বা ওই ইন্টারন্যাশনাল কোনো একটা ইস্যু ইন্ডিয়ান ইকোনমিকে কতটা ইম্প্যাক্ট করবে, এটা ডিসাইড করবে কিসের ওপরে? কামিং উইকের কয়েক সপ্তাহের মধ্যে। মানে এটা একটা আমরা ফিউচার ভিশন রাখলাম, এটা আমরা কার উপরে ছেড়ে দিলাম? গভর্নমেন্টের উপরে ছেড়ে দিলাম। তাহলে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা এইভাবে বলতে পারি, বেশি মানে আনএথিক্যাল হিজিবিজি লিখে কোনো দরকার নেই। স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে গেলেই তুমি কী করে নিতে পারবে? মার্কসটা পেয়ে যাবে। হিজিবিজি অনেক ডেটা দেওয়া যায়, অনেকে দেয়, আমি সেটাকে মনে করি না যে ওটা দিতে গেলে প্রবলেম হতে পারে। আমরা একটা স্ট্যান্ডার্ড লিখলে কি হবে, যে তোমার মধ্যে একটা হলিস্টিক প্রিপারেশন থাকবে। তোমাকে এখানে স্ট্যাটিস্টিশিয়ান হতে বলেনি কেউ, তোমাকে স্ট্যাটিক ডেটা দিতে বলেনি কেউ, বলতে পারলাম। তুমি তোমার ডিপ্লোম্যাটিক ওয়েতে তুমি কি করে রিপ্রেজেন্ট করতে পারো, খুব শর্ট মানে খুব সিম্পলিফাই ভাবে বলতে পারো, সেটাই দেখবে তোমার এই রিপোর্ট রাইটিংয়ে। ওকে, উইদাউট এনি গ্রামাটিক্যাল এরর। তাহলে আমরা কি করলাম? আজকে ক্লাস 6-এর ডে 6-এর ক্লাস 6 কমপ্লিট করলাম রিপোর্ট রাইটিংয়ের উপরে। যারা এখন পর্যন্ত 5টা ক্লাস দেখোনি বা যারা আজকে নতুন দেখছো ক্লাসটা, তাদের জন্য বলি আমাদের 32 দিনের সিরিজ চলছে 24শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত। আজকে আমাদের ডে 6, আরও 26 দিন রয়েছে। তুমি যদি সেই সিরিজটা দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখন পর্যন্ত ক্লাসটাকে যদি দেখেছো, যদি তোমার ভালো লাগে তাহলে একটা পজিটিভ কমেন্ট করে যাও, যদি খারাপ লাগে যে কেন খারাপ লাগলো সেটা লিখে যাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা করো, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইকটা করবে, তোমার রিয়াকশন দিবে। শুধু ভিডিও দেখে বেরিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা স্যার, যদি অনেকেই বলছে স্যার পিডিএফটা কোথায় পাবো? একটা প্রিন্টেবল ফরম্যাট দেওয়া থাকবে, একটা ডিসকাসড কপি মানে যেটা আন্ডারলাইন করা আছে, মিনিং লেখা আছে, সে একটা কপি থাকবে। দুটো কপি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ইংলিশম্যান একাডেমি ইংলিশম্যান বলে সার্চ করবে, এই লোগোটা তোমরা দেখতে পাবে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে যাও, পিডিএফটা ওখানেই পেয়ে যাবে। দ্যাটস অল। সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের তোমাদের ক্লাস ওয়েট করছে, কেমন? তখন আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা লিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। ওকে, চলো, গুড বাই, টাটা।